নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকেই হৃদিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। যখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্র কেবল এই একটা মানুষই বিচরণ করেছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের দেওয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবু শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃদিকার এই পাহাড় সমান ভালোবাসার খবর শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দেবে না। কারণ হৃদিকা লক্ষ্য করেছে শুভ্র তাকে সব সময় এড়িয়ে চলে। তাদের মধ্যে কথা হয় না বললেই চলে, আর যদি কখনো সামান্য বাক্য আলাপ হতো তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকাকে এখন স্মৃতি হাতড়াতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ। ভিড়ের চেয়ে নির্জনতা আর একাকিত্ব তার বেশি পছন্দ, আর শুভ্রের এই মৌনতাটুকু হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়। কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরের এই নীরবতা সে শুভ্রের মধ্যেও খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভ্রের প্রতি আরো বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ্র যখন ইন্টারমিডিয়েট পড়তো ঠিক তখন থেকেই সে হৃদিকার মনের গহীন কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকেই জন্ম নিয়েছে আজকের এই গভীর অনুরাগ। হৃদিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে, কিন্তু তার আগেই যে সবটা তছনছ হয়ে যাবে, শুভ্রের বিয়ে ঠিক হয়ে যাবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রের আগে থেকেই পরিচয় ছিল। তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল হৃদিকা জানে না, তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভ্রের খুব পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিম হৃদিকা। চারপাশে মানুষ তাকে ভালোবেসে হৃদি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন, যে এখন ক্লাস 8-এ পড়ছে। হৃদির বাবা ইকবাল এহসান আর মা রাবেয়া এহসান, এই নিয়ে তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রের পুরো নাম সাইফান শুভ্র চৌধুরী। পড়াশোনায় শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অত্যন্ত গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পূর্ণ এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা সাহেরা চৌধুরী আর আদরের ছোট্ট বোন শুভ্রা চৌধুরী, এই চারজন নিয়েই তাদের সিমসাম আর সুখী পরিবার। বিকেলে তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। হৃদি একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রের বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতেই হৃদির পুরো শরীর যেন এক অদ্ভুত অস্বস্তি জেঁকে বসল। মনটা ছটফট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবুও চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে হৃদি খুব ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘরে পা রাখতেই দেখলো সোফায় বসে আছে সেই মানুষটা যাকে দেখা মাত্রই হৃদির হৃৎস্পন্দন আবারও এলোমেলো হয়ে গেল। শুভ্র, সে বরাবরের মতোই চুপচাপ। ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাইরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশেই হৃদির বাবা ইকবাল এহসান এবং মামা সোহান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা বিয়ের খুঁটিনাটি নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে আছেন, কিন্তু শুভ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন তার নিজের তৈরি করা এক নিস্তব্ধ গুন্ডির ভেতরে বন্দী হয়ে আছে। ঠিক তখনই হৃদির কানের কাছে কেউ একজন বউ বলে সজোরে চিৎকার করে উঠল। আচমকা এই শব্দে হৃদির একদম আটকে উঠল, বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকাতেই দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা হৃদির চমকে যাওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভ্রু নাচিয়ে বলল,
কি রে, এত ভয় পেলি কেন? কোন জগতে ছিলি শুনি? হৃদি নিজের বুকের উপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন ধকবগানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল। উফ, পুরো ভয় পাইয়ে দিয়েছিলি আমাকে। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল, তার চোখ মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে, আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি। আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। হৃদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্লান গলায় বলল। এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে শুভ্র সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চলন বলন সব কিছুতেই এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নিজের মা সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল। আম্মু, আমার রুমে এক কাপ কফি পাঠাও তো। শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগেই হৃদিরা শুভ্রদের বাড়িতে চলে এসেছে। সাহেরা চৌধুরী তাড়াহুড়া করে কফি বানিয়ে সোজা হৃদির হাতে ধরিয়ে দিলেন। তারপর ব্যস্ত গলায় বললেন। যা তো মা, তো শুভ্র ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি, বাকিরা যে যার কাজে ব্যস্ত। তুই একটু দিয়ে আয় তো, দেরি করিস না, না হলে ছেলেটা আমার এক্ষুনি রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। হৃদি যেন আকাশ থেকে পড়ল। এখন তাকে শুভ্রের রুমে যেতে হবে। ভাবতেই হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তারপর ট্রের উপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় মৃদু করাঘাত করে হালকা গলায় বলল। ভাইয়া, আসবো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হৃদি গলাটা একটু চড়িয়ে আবারও বলল। ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনার কফি এনেছি। তবুও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হৃদি এবার দরজার আড়াল থেকে একটু উকি দিয়ে দেখলো রুমটা একদম ফাঁকা। শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি আর কিছু না ভেবে ধীর পায়ে ট্রে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। শুভ্রের রুমটা একদম ওর মনের মতোই গোছানো আর শান্ত। হৃদি কফির ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়ায় সে চমকে তাকিয়ে আছে। হৃদি আর চোখে তাকাতেই দেখলো ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে আসছে। শুভ্র মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। তার সুঠাম আর পেশিবহুল শ্যামবর্ণ শরীরটা সিক্ত অবস্থায় যেন আরো বেশি পৌরদীপ্ত হয়ে উঠেছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলোয় মুক্তোর মতো চিকচিক করছে। তার সুঠাম বুক আর চওড়া কাঁধ বেয়ে পানির রেখা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। জিম করা শরীরের প্রতিটি পেশি যেন পাথরের খোদাই করা ভাস্কর্যের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলো কপালের উপরে লেপ্টে আছে, আর সেখান থেকে টপটপ করে পানি চুইয়ে পড়ছে তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের উপর। শুভ্রের এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে হৃদি যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে লজ্জা শরমের মাথা খেয়ে অপলক দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে সে হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো। হৃদির নাকে শুভ্রের গায়ের সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করা ঘ্রাণ আছড়ে পড়ল। শুভ্র সরাসরি হৃদির সামনে তুড়ি বাজিয়ে শান্ত গলায় বলল। আমি মানুষ, খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইউ? হৃদিকা একদম থতমত খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঁঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল। ওই আসলে ভাইয়া, আমি আপনার কফিটা দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকালো, যেখানে কফির কাপ থেকে ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। তারপর আবার হৃদির দিকে তাকিয়ে সরাসরি বলল। ঠিক আছে, যা। হৃদির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতেই হঠাৎ ওর পা মুচড়ে গেল। হৃদি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে আছাড় খেতে নিতে লাগলো। শুভ্র হৃদিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তে বিদ্যুতের মতো ছো মেরে ওর কোমর জড়িয়ে ধরল। হৃদি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল।
শুভ্রের ভেজা চুলের হিমশীতল পানি টপটপ করে হৃদির ঠোঁটে আর গালে এসে বিচ্ছে। হৃদি শিউরে উঠে চোখ খুলল। ও দেখল শুভ্র ওকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ্র কেমন অদ্ভুত এক নেশা ধারানো চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্রের ভেজা শরীরের সেই পুরুষালী ঘ্রাণ আর বরফ শীতল হাতের স্পর্শে হৃদির দম আটকে এলো। হঠাৎ শুভ্র হৃদিকে এক ঝাটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলায় ধমক দিল। হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। হৃদি অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল। আসলে ভাইয়া হৃদিকে কথা শেষ করতে দিল না শুভ্র, আবারও রাগী গলায় ধমক দিয়ে উঠল। জাস্ট গেট আউট, বের হ এখান থেকে। শুভ্রের রুক্ষ মেজাজ দেখে হৃদি আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এলো। ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমুক দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল, কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখল। মেজাজটা যেন মুহূর্তেই তিতকুটে হয়ে গেল। শুভ্র আর ঘরে থাকলো না। কফির কাপ হাতে নিয়ে গটগট করে ব্যালকনির দিকে চলে গেল। ব্যালকনির রেলিংয়ে শক্ত মুঠোয় হাত রেখে বাইরের দিকে তাকিয়ে সে বিড়বিড় করল। হোয়াট এ রাবিশ! এই মেয়েটা কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনে ঠাসা। কাল গায়ে হলুদ, আর মাত্র দুদিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। হৃদি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে, যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কিন্তু তার কাজিনরা নাছোড়বান্দা, সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে। কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে, শুভ্র আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সজোরে করাঘাত করে বললেন, শুভ, দরজা খোল। আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহামা, ও বারবার কল করছে, তুই মেয়েটার কল ধরছিস না? সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে উঠে পড়ল। কিন্তু হৃদি এক পাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হৃদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, উঠবি না? হৃদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে পেছনে উঠতে গেলে ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টার্টিংটা শক্ত মুঠোয় চেপে ধরল। সে রাগে দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল, আমাকে কি তোদের সবার ড্রাইভার মনে হয় যে তোরা সব নবাবজাদির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইউর মাইন্ড? শুভ্রের সেই কর্কশ কণ্ঠস্বরে হৃদি শিউরে উঠল। তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, রিধি, তুই কি সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছি। এমনিতে এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা হবে। হৃদির বুক ধুকভুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রের ঠিক পাশের সিটে। হৃদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সে নড়তেও ভুলে গেল। হৃদিকে ওভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টারিংয়ের এক হাত দিয়ে চাপ দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। হৃদি চমকে উঠে কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চার করল। সে কাঁপা কাঁপা হাতে সামনের দরজাটা খুলে শুভ্রের পাশের সিটে গিয়ে বসল।
বসার সাথে সাথে শুভ্রের শরীরে সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর আভিজাত্যে হৃদির স্নায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্ত নষ্ট করলো না, সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার দু হাত স্টার্টিংয়ে শক্ত করে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে, কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে এমন মনে হচ্ছে। শুভ্র অত্যন্ত ধীরস্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো। যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সেই সুমাইয়া, নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্রের গাড়ি থেকে সবাই নামলো, হৃদিও নামলো। শুভ্র গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত গলায় বলল, ও ডিয়ার, মিস ইউ সুইটহার্ট। এই দৃশ্য দেখে হৃদির মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণার দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের অজান্তেই মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহুবলীতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তি গলায় বলল, ক্যান উই জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানোর সুরেই অভিযোগ করল। তুমি কাল আমার ফোন ধরোনি কেন? কতবার কল করেছি তোমাকে। শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকালো। শুভ্রের চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভেতরে যাই। বলেই নেহা এক প্রকার জোর করে শুভ্রের হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচণ্ড বিরক্ত হচ্ছে। কারো এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না, কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো এবং কোনো মতে বিরক্তি চেপে ভেতরে ঢুকলো। সবাই ভেতরে প্রবেশ করলেও হৃদি তখনও প্রবেশ পথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করলো হৃদি পিছিয়ে যাচ্ছে। সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভেতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনায় মত্ত। নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করছে, ওটা ট্রায়াল দিচ্ছে, আবার বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিচ্ছে। তার পুরো মনটাই যে অন্য কোথাও পড়ে আছে। সবাই দু হাতে কেনাকাটা করলেও হৃদি এক পাশে মূর্তির মতো নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়ালো না। তিনি হৃদির কাছে এসে মায়াভরা স্বরে বললেন, রিধি, তুই ওভাবে চুপচাপ কেন? সবাই তো যার যা মন চাইছে কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নে। হৃদি কোনো মতে ঠোঁটে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে বলল, না 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 মামি, তোমরা কেনাকাটা করো। আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছুর প্রয়োজন নেই। হৃদির এমন অস্বাভাবিক কথা শুনে তার মা রাবেয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বললেন, সে কি, কিছু লাগবে না মানে? শপিংয়ে এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, হাজারটা বায়নাক্কা করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি, সত্যি করে বল তো। হৃদি সাথে সাথেই উত্তর দিল। তার গলার জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছু আছে। তাছাড়া এখন কিনলে ওগুলো তো আলমারিতেই পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেনো তো। বলে হৃদি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিচ্ছু ভালো লাগছে না তার। এই আলোকসজ্জা, শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড় সবই যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরেছে, তীব্র এক যন্ত্রণা হচ্ছে। হৃদি কাছের দেওয়ালের ওপাশে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো।
সে মনে মনে ভাবল। আচ্ছা, ভালোবাসা তো কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমলে চোখ থেকে 2 ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনা জল মুছে ফেলল যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক বৃথা চেষ্টা করে সে কাউকে কিচ্ছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করেই হৃদির চোখ আটকে গেল উপরের দিকে ঝোলানো একটি অপূর্ব শাড়ির উপর। শাড়িটির নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হলো এটি যেন তারই জন্য তৈরি, কিন্তু পরক্ষণেই একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করলো। সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিচ্ছু লাগবে না। এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে, লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। হৃদি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটির দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ্র নেহার উপর মনে মনে ফুঁসছে। নেহা সবার সামনে বারবার তার গায়ের উপর ঢলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্যের চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভ্রের ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। সে এক প্রকার জোর করেই নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াতে যাবে অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির উপর। সে খেয়াল করলো হৃদি উপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়িটি দেখল। হৃদির চোখের সেই তৃষ্ণা শুভ্রের চোখ এড়ালো না। হৃদিকে ওভাবে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনীত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়িটি পছন্দ হয়েছে? আপনি বলে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা করে বলল, না 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 ভাইয়া, আমি এমনি দেখছিলাম। তবে হ্যাঁ, শাড়িটা আসলেই খুব সুন্দর। কথাটা বলে হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়ালো। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট। শুভ্র শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতে না দাঁড়াতেই নেহা এক প্রকার সো মেরে সেটা শুভ্রের হাত থেকে কেড়ে নিল। তার চোখ মুখে কৌতূহল। সে ভ্রু নাচিয়ে বলল, হোয়াটস ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে না নেহা, এটা কিন্তু শুভ্রের কথা শেষ হবার আগেই নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করে ফেলল। সেই গাঢ় নীল রঙের জমকানো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া লোভে আর খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস শাড়ি ইজ জাস্ট গর্জিয়াস। এটা আমার জন্য, তাই না শুভ্র? আমার চয়েস তুমি দারুণ বুঝো। শুভ্র নিজের ভেতরের দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে শান্ত গলায় বলতে চাইল, নো নেহা, লিসেন টু মি, এটা তোমার জন্য নয়, এটা আসলে। কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা সানজিদা খান হাজির হলেন। মেয়ের হাতের দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে গদগদ হয়ে বললেন, আরে বাহ, শাড়িটা তো দারুণ। কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তেই শাড়িটা নিজের কাঁধের উপরে মেলে ধরলো এবং আয়নায় নিজেকে দেখতে দেখতে অত্যন্ত লজ্জা মাখা গলায় আদরে স্বরে বলল, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। সানজিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জমকালো পাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রের দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলো শুভ্র, তোমার চয়েস আছে, মানতে হবে। শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভ্রের ইচ্ছে করছিল চিৎকার করে বলতে এই শাড়িটা ওর জন্য নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভেতরের প্রবল বিরক্তি চেপে রাখল। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো, গলার রগগুলো টান টান হয়ে উঠল। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টইটুম্বুর হয়ে শুভ্রকে বলল,
শুভ্র, তুমি জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও। আই এম কামিং ইন আ ফ্লাশ। আমি শাড়িটা বেস্টেতে দেখিয়ে আসি। ওরা নিশ্চয়ই ওই শোরুমে আছে, দেখলেই চলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে। বলেই নেহা কারো উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওই দিকে দৌড়ে চলে গেল। সঞ্জিতা খানও মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা। শুভ্র একা দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে ফুটে উঠছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার লাইক ডটার, যেমন মা তেমন তার মেয়ে, অসহ্য। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে আবার সেই শাড়ির শোরুমে ঢুকে পড়ল। তার চেহারার যা অবস্থা, মনে হচ্ছে সামনে যাকেই পাবে তাকেই কাঁচা চিবিয়ে খাবে। সেই কর্মচারী শুভ্রকে এভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবলো নির্ঘাত শাড়িতে কোনো বড় সমস্যা বা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন। কর্মচারীটা ঢোক গিলে কাপা কাপা গলায় শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, ইজ দেয়ার এনি প্রবলেম? সাইডে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে স্যার? শুভ্র তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, নো, ওই একই রকম শাড়ি আমার আবার চাই। প্যাক ইট রাইট নাও ফার্স্ট। কর্মচারীটা বুক থেকে একটা স্বস্তির শ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। বেচারা পুরো শোরুম তন্ন তন্ন করে খুঁজলো, সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব র্যাক ওলট পালট করেও সেই শাড়িটা পেল না। মানে কালেকশনটা পেল না, শেষ হয়ে গিয়েছে। মুহূর্তে কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচু হয়ে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গেছে, ওই একটাই পিস ছিল। আপনি চাইলে আমি আপনাকে এর থেকে ভালো শাড়ি দেখাতে পারি স্যার। শুভ্রের মাথায় তখন রক্ত চড়ে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টারের কাচের উপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আই সেড নো, আমার ওই নীল শাড়িটাই চাই। এখনই ব্যবস্থা করে দিবি, না হলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দেব। শুভ্রের অগ্নিমূর্তি দেখে কর্মচারীটার গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভয়ে তোতলামি করতে করতে বড় বড় ঢোক গিলে বলল, স্যার স্যার স্যার, জাস্ট 1 মিনিট, আমি আমাদের অন্য সব আউটলেটে খবর নিচ্ছি, কোথাও না কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট ফার্স্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারীটা হন্য হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করলো। সেই শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারংবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়েকটা দোকান থেকে না উত্তর এলো। যা শুনে শুভ্রের মেজাজ সপ্তমে। শুভ্রের মেজাজ যখন সপ্তমে, ঠিক তখনই শেষ জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। কল কেটে কর্মচারীটা কিছুটা ইতস্তত করে শুভ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। শুভ্র এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নাম্বার বের করে কর্মচারীর সামনে ধরল। তার চোখে এখন একটা জেদ যে নীল শাড়িটা হৃদির পাওনা, সেটা সে হৃদির হাতে তুলে দিবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস। ঠিকানাটা এখনই আমার ফোনে মেসেজ করুন। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভ্রের ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলিয়ে শুভ্র নিজের ভেতরে একটু লজ্জিত বোধ করল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আই অ্যাম রিয়েলি সরি আপনার সাথে এভাবে বিহেভ করার জন্য। কর্মচারীটি বিনীতভাবে হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, ওসব আমাদের অভ্যাস হয়ে গেছে। তবে স্যার, ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারোর জন্য, নাহলে এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এতটা পাগলামি করতে পারে, তাই কখনো দেখিনি। শুভ্র তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যি হৃদির জন্য পাগলামি করছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টার দীর্ঘ লড়াই শেষে শুভ্র সেই কাঙ্ক্ষিত শাড়িটা নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সে আর ভুল করলো না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ড্যাশবোর্ডে রেখে নক করে দিল। সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়া মানেই আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ্র শপিং মলের ভেতরে ঢুকলো।
নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানে বামে পায়চারি করছিল। শুভ্রকে দেখা মাত্রই সে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ শুভ্র। কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এইভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ্র তার হাতটা পকেটে পুরে অত্যন্ত শীতল আর রুক্ষ গলায় বলল, লিসেন নেহা, আই এম নট অবলাইজ টু অ্যান্সার অল ইয়োর কোশ্চেন্স। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এসব আধিক্যতা মোটেও পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে চড়া গলায় বলল, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাব ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে তুমি কোথায় যাও আর কি করো। শুভ্র এক পা এগিয়ে এসে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনও তুমি আমার স্ত্রী, আর হবে কি না সেটাও সময়ের উপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থাকো। শুভ্রের কথা শেষ হতেই নেহার মুখের বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, সিন্স আই এম গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দ্যাটস আ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়েই ছাড়বো, দেখে নিও। শুভ্র আর একটা শব্দও খরচ করলো না। সে খুব ভালো করেই জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরও বেশি বিরক্ত করা। সে শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক পলক তাকিয়ে সেখান থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারা দিনের খাটাখাটনিতে সবার চেহারার ক্লান্তি ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই দু হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহারাও বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেছে। রিদি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতেই তার চারপাশটা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল তার। সারা দিন পেটে এক দানাও পড়েনি। দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, রিদি তখন এক টুকরো খাবারও মুখে তুলেনি। সবার চোখের আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। দীর্ঘ সময়ের মানসিক যন্ত্রণা আর শরীরের উপর এই চরম অবহেলা সব মিলিয়ে রিদির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তপ্ত পিচঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ্র গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কু ডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পেছনে ফিরে তাকালো আর সাথে সাথেই তার কলিজা যেন শুকিয়ে গেল। রিদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে এসে রিদির নিথর দেহটা আগলে ধরল। সে রিধির মাথাটা নিজের হাঁটুর উপরে রেখে তার ফ্যাকাশে গালে হালকা থাপ্পড় দিয়ে অস্থির গলায় বলে উঠল, এই রিদি, রিদি কি হয়েছে তোর? ওপেন ইওর আইস। চোখ খোল রিদি। শুভ্রের গলার আওয়াজ শুনে গাড়ির ভেতর থেকে সাহেরা চৌধুরী আর রাবেয়া এহসান চিৎকার দিয়ে বেরিয়ে এলেন। শুভ্রের হাত কাঁপছে, হৃদির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবাই হাঁ করে তাকিয়ে আছেন কেন? ব্রিং সাম ওয়াটার। দ্রুত পানি আনুন। ইকবাল এহসান এক প্রকার দৌড়ে গাড়ি থেকে নেমে আসলেন। সাহেরা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রের হাতে দিতেই সে তড়িঘড়ি করে হৃদির ফ্যাকাশে মুখে আর চোখের পাতায় পানির ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটায় হৃদির অবশ হয়ে আসা স্নায়ুগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেলল। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তাকে ঘিরে পুরো পরিবারের সবাই চরম অস্বস্তিতা নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদির শরীরটা তখনও নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকু নেই। ইকবাল এহসান মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? হঠাৎ এভাবে পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? হৃদি ঘোর কাটাতেই অনুভব করলো সে শুভ্রের হাঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছে। শুভ্রের হাতের স্পর্শ তখনও তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তড়িঘড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করল।
তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়লাম কিভাবে। শুভ্র তখনও রিধির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখ মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। সে অত্যন্ত গম্ভীর আর রুক্ষ গলায় বলল, তুই আজকে সারাদিন কিছু খাসনি তাই না? কারণ তোর শরীর দুর্বল হলেই তুই জ্ঞান হারাস। রিধি বিস্ময়ে পাথর হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবল, শুভ্র ভাইয়া কিভাবে জানলো? আমার এই পার্সোনাল সমস্যার কথা তো শুধু আম্মু, আব্বু আর ইমন জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়, শরীর মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটি বাইরের কেউ জানে না। তবে শুভ্র ভাইয়া এটা জানলো কিভাবে? রিধিকে এভাবে নির্বিকার হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সবার সামনেই সিংহ গর্জনে চিৎকার করে উঠল, কি বলছি শুনতে পাসনি? তুই জানিসই তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানা সত্ত্বেও এত কেয়ারলেস কেন তুই? সোহান চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় নিয়ে রিধির দিকে তাকিয়ে বললেন, কিরে রীতি, কিছু খাসনি মানে? শুভ্রের সব কি বলছে? তুই না দুপুরে আমাদের সাথেই খেতে বসলি? রিধি মাটির উপর বসে কাঁদছে। সে অপরাধ বোধ আর লজ্জা লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যা বলার চেষ্টা করল। না না না, আমি খেয়েছি সব। বাকিটুকু বলার আগে শুভ্র সবার সামনে প্রচন্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিধির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্থবিত, কারো মুখে কোনো কথা নেই। রিধি যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র আবার সিংহ গর্জনের ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আবার মিথ্যে বলিস? লজ্জা করে না বড়দের সামনে এভাবে অনর্গল মিথ্যা বলতে? হাউ ডিয়ার ইউ লাই টু আস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? রিধি গালে হাত দিয়ে অঝরে কেঁদে যাচ্ছে। তার কান্না যেন থামার নাম নেই। সোহান চৌধুরী পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রের কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ্র থাক, রীতিকে আর কিছু বলিস না। ছোট মানুষ ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে, এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রাও একে একে গাড়ির দিকে পা বাড়ালেন। রিধি দু হাতে মাটির উপর ভর দিয়ে টলমল পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবারও পড়ে গেল। শুভ্র বিষয়টি লক্ষ্য করে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্র গতিতে নিচু হয়ে এক ঝটকায় রিধিকে পাজাকুলে করে তুলে নিল। রিধি এই আকস্মিকতায় ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতনভাবেই শুভ্রের গলা জড়িয়ে ধরল। রিধির অশ্রু ভেজা নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গম্ভীর মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত দৃঢ় পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার বাহুবন্ধন অনেক শক্ত, যেন রিধিকে সে এক চুলও ছাড়বে না। রিধি শুভ্রের বুকের ধুকভুকানি অনুভব করতে পারছে। সে তার অশ্রু মাখা চোখে শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার শরীরের ক্লান্তি আর ওপরের কষ্টটাই দেখলেন শুভ্র ভাই, অথচ আমার ভেতরের রক্তক্ষরণটা একবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণায় আর আপনাকে না পাওয়ার শোকে তিল তিল করে মারা যাচ্ছে, সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ্র ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে রিধিকে গাড়ির সিটে বসে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা শুভ্রের চোয়াল শক্ত হয়ে রইল। একেবারের জন্যও সে রিধির দিকে তাকালো না। সবাই ধকল সামলে বাড়ির ভেতরে এসে সোফায় গা এলিয়ে দিল। রাবেয়া হোসেন এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি রিধির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। রিধি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসলো। হঠাৎ শুভ্র ড্রয়িং রুমে এলো। তার হাতে একটা শপিং ব্যাগ।
সে সরাসরি রিদির সামনে এসে ব্যাগটা রিদির পাশে রেখে শীতল গলায় বলল, দিস ইজ ফর ইউ, এটা তোর। বলেই সে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। রিদি প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। পাখি পাশ থেকে কিছুটা ভ্রু নাচিয়ে কৌতূহলী গলায় বলল, কে রে, খুলে দেখ। শুভ্র ভাইয়া আমাদের কাউকে কিচ্ছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিল। দেখি তো কি দিল। হৃদি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের উপরে টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধরফর করছে। সে ব্যাগটার ভেতরে হাত ঢুকিয়ে কাপড়টা বের করলো, আর মুহূর্তেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশার রাজকীয় শাড়িটা। সেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু এই শাড়ি শুভ্র ভাইয়া কোথায় পেল? সে তো তখন নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে পাখির চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও, শাড়ি। বলেই পাখি এক প্রকার ছো মেরে রিদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির উপরে নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে সবার পাগল হওয়ার মতো দশা। পাখি অবাক হয়ে শাড়ির জমিনে হাত বুলিয়ে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না। আমরা এখনই শুভ্র ভাইকে গিয়ে ধরবো। এইটা কোন ধরনের বিচার? কিন্তু রিদি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটাকে সে কোনোভাবেই মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চর মারলো, সেই মানুষটাই আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটি যে তার খুব পছন্দ হয়েছে এটা শুভ্র কিভাবে জানলো? আর সে না খেয়ে থাকলে, জ্ঞান হারিয়ে ফেললে এই অতি গোপন খবরটা বা শুভ্র জানলো কিভাবে? হৃদির মনে হচ্ছে শুভ্র মানুষটা যেন এক গভীর রহস্যের সমুদ্র, যেখানে ডুব দিলেও কোনো কূল পাওয়া যাবে না। রাত 12টা, শুভ্রের চোখে ঘুম নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি দূরের নিকষ কালো আকাশের দিকে। হঠাৎ শুভ্র কি মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো সে। ছবিটা দেখা মাত্রই শুভ্রের পাথরের মতো শক্ত মুখে এক চিলতে মায়ামাখা হাসি ফুটল। সে ছবিটির দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো তুমি সুন্দর। তোমার ওই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এই মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া। কথাগুলো বলে শুভ্র ফোনটা পকেটে রেখে ধীর লয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যেই ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সে গম্ভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশ তুমি। রিদি নিচ থেকে রুমে এসে বিছানায় বসে পড়ল। তার দু হাত তখনও সেই নীল শাড়িটাকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছে, যে শুভ্র ছোটবেলা থেকে তাকে শুধু কড়া শাসন আর তপ্ত ধমক ছাড়া কিছুই দেয়নি। আজ সেই মানুষটাই একদম হুট করে তার আজন্ম লালিত এক চিলতে শখ পূর্ণ করে দিল। শাড়িটার রেশমি জমিন হৃদির আঙ্গুলের ছোঁয়ায় এক অদ্ভুত শীতলতা দিচ্ছে, কিন্তু হৃদির ভেতরটা আগ্নেয়গিরির লাভার মতো দাউ দাউ করে জ্বলছে। শাড়িটা পেয়ে হৃদির মনে এক বিন্দু আনন্দের হিল্লোল বয়ে গেল না, কারণ এই উপহার তো কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। এসেছে তার সেই শুভ্র ভাইয়ার কাছ থেকে, যাকে সে নিজের অস্তিত্বের প্রতিটি পদে পদে ভালোবেসেছে। অথচ সেই মানুষটাই এখন অন্য কারো হতে যাচ্ছে। তার বিয়ের সানাই বাজার প্রহর গুনছে পুরো বাড়ি। যদি এই মুহূর্তটা আজকে না হয়ে কয়েক মাস আগে হতো, তবে হয়তো হৃদি খুশিতে আত্মহারা হয়ে পুরো রুম নাচিয়ে ফেলতো। কিন্তু আজ এই উপহার যেন তার ক্ষত বিক্ষত হৃদয়ের লবণের ছিটা দেওয়ার মতো মনে হচ্ছে। হৃদি শাড়িটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ দুটো বেয়ে নোনা জলের ধারা নেমে এসে শাড়ির নীল জমিনটাকে ভিজিয়ে দিচ্ছে। কান্নার বেগ সামলাতে না পেরে সে বিছানায় লুটিয়ে পড়ল।
তার কণ্ঠস্বর অবরুদ্ধ। বুক চিরে আসা কয়েকটা দীর্ঘশ্বাস যেন রুমের বাতাসকে ভারী করে তুলছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, জানেন শুভ্র ভাই, আপনি এই শাড়িটা দিয়ে আমাকে এক ফোঁটাও খুশি করতে পারেননি, বরং আপনি আমাকে আরো ভয়ঙ্কর এক যন্ত্রণার গহ্বরে ফেলে দিলেন। কেন বারবার আমাকে এভাবে টেনে ধরেন? কেন আমাকে শান্তিতে মরতেও দেন না? হৃদির মনে হচ্ছে এই শাড়িটা কোনো বস্ত্র নয়, বরং এক টুকরো জীবন্ত বিষাদ। হৃদি খুব সাবধানে শাড়িটা বিছানার এক পাশে রাখল। তার হাত দুটো এখনো থরথর করে কাঁপছে। সে ধীর পায়ে আলমারির কাছে গিয়ে নিজের ব্যাগ থেকে পুরনো কিছুটা বিবর্ণ হয়ে আসা একটা ডায়েরি আর কলম বের করে আনলো। এই ডায়েরিটা তো কেবল কাগজ আর কালির সমষ্টি নয়, এটা হৃদির জীবন খাতা। কবে প্রথম সেই কিশোরী মনে শুভ্র নামক ঝড়ের প্রবেশ ঘটেছিল, কবে শুভ্র প্রথম তাকে কড়া গলায় ধমক দিয়ে শাসিয়েছিল, আর কবে অতি সংগোপনে শুভ্র তার দিকে আর চোখে তাকিয়েছিল, তার প্রতিটি মুহূর্তের সাক্ষী এই ডায়েরি। আগে মন খারাপ হলে হৃদি এই ডায়েরির পাতাগুলো উল্টে শুভ্রের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো পড়তো আর আপন মনে খিলখিল করে হেসে উঠত। কিন্তু আজ এই ডায়েরির পাতায় কোনো আনন্দের সাম্যরক লেখা হবে না। আজ কলমের প্রতিটি আসরে ফুটে উঠবে এক গভীর বিষাদের উপাখ্যা। হৃদি পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসল। ঘর ভর্তি নিস্তব্ধতা, শুধু বাইরের ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। কলমটা হাতে নিয়ে সে যখন ডায়েরির প্রথম পৃষ্ঠাটা উল্টালো, তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠল বড় বড় অক্ষরের লেখা সেই বাক্যটি, আমার প্রেম প্রীতি পুরুষ শুভ্র ভাই। লেখাটার ওপর হাত বোলাতেই হৃদির চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে সাদা কাগজের উপর আছড়ে পড়ল। কালিটা একটু লেপ্টে গেল, ঠিক যেমন হৃদির সাজানো স্বপ্নগুলো এখন লেপ্টে একাকার হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে আজকের তারিখটা লিখল। তার মনে হচ্ছে কলমটা যেন আজ অনেক ভারী হয়ে গেছে। কলমটা ছোঁয়াতেই তার হাত দুটো প্রবলভাবে কেঁপে উঠছে। আজ কালির রংটা যেন তার চোখের পানির সাথে মিশে আরো গাঢ় হয়ে যাচ্ছে। সে তার মনের সবটুকু আরতি ঢেলে দিয়ে লিখতে শুরু করলো, প্রিয় প্রেম প্রীতি পুরুষ শুভ্র ভাই, আজ লিখছি আপনাকে নিয়ে। কিন্তু এ তো আমার নতুন কিছু না। আপনাকে নিয়ে লেখা এটা আমার পেশা নয়, নেশা। হ্যাঁ, আপনি আমার নেশা। কিন্তু এই নেশাটা যে আজ আমার বুকের যন্ত্রণার পরিণত হলো। আজ যে ডায়েরি আর যে কলম দিয়ে লিখছি, সেই জিনিসগুলো আগে আনন্দের মুহূর্তে লিখত। এই কালির দাগগুলো সুখের গল্প ফুটিয়ে তুলত। কিন্তু এই কালি আজ আনন্দের না, আজ সে এক বুক চিরে আসার রক্তক্ষরণের কথা লিখবে। আপনি জানেন শুভ্র ভাই, আপনার ওই পাথরের মতো চুপ থাকাটা বড্ড ভালোবাসি আমি। মনে হয় আপনার ওই মৌনতার মাঝেই আমার পুরো পৃথিবী লুকিয়ে আছে। আপনার ওই গভীর চোখের দিকে তাকালে আমি হৃদি আমার বেঁচে থাকার সবটুকু সুখ খুঁজে পাই। আপনার ওই গম্ভীর মুখে তাকালে আমার অস্থির বুকে প্রশান্তি পাই। কিন্তু সেই শান্তিগুলো যে আজ বালুচরের মতো আমার হাত থেকে হারিয়ে যাচ্ছে। আপনার দিকে তাকালে এখন আমি শান্তি না, তীব্র যন্ত্রণা পাই। আর মাত্র 2টা দিন, তারপর আপনি হয়ে যাবেন অন্য কারো। আপনার নামের সাথে, আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে যাবে অন্য এক নারীর অস্তিত্ব। পৃথিবীর মানুষ বদলে যাবে, সময় আপন গতিতে চলে যাবে, কিন্তু এই হৃদির কি হবে? সে কি আপনাকে ভুলতে পারবে? না, পারবে না। কারণ ভালোবাসার মতো ভালোবাসলে চাইলেই মন থেকে মুছে ফেলা যায় না। আর আমার ভালোবাসা তো শরীরের নয়, একদম আত্মার গভীর থেকে। তাহলে আমি কিভাবে ভুলবো আপনাকে? জানেন শুভ্র ভাই, আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব লোক লজ্জা ভুলে আপনাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, ইচ্ছে করছে সব লোক লজ্জা ভুলে আপনাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আই লাভ ইউ শুভ্র ভাই। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার শাসনের চটটা আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু অন্য কারো হয়ে যাওয়ার এই আঘাতটা আমি সইতে পারছি না। আমি আজ বড় অসহায়। আমি হেরে যাচ্ছি নিজের ভালোবাসার কাছে শুভ্র ভাই। আমি আপনাকে নিয়ে আর লিখতে পারছি না।
আমার হাত কাঁপছে, মনে হচ্ছে এই বুঝি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আচ্ছা শুভ্র ভাই, আমি যদি সব ছেড়ে আপনাকে বলি চলেন না, আপনি আর আমি মিলে বহু দূরে কোথাও চলে যাই, যেখানে লোকচক্ষুর অন্তরালে আমাদের ছোট্ট একটা ঘর হবে, সেখানে আমাদের ছোট্ট একটা স্বপ্নের সংসার হবে। আপনি কি আমাকে নিয়ে সত্যি চলে যাবেন? আমাকে নিয়ে কি বাঁধবেন সুখের ঘর? আমি কি একটা বার আমার মনের সবটুকু আকুতি আপনার সামনে বলে দেখব? কিন্তু আমার যে অতটুকু সাহস নেই। আমি আজ হেরে যাচ্ছি আমার নিজের ভালোবাসার কাছে। বুক ফেটে মুখ ফুটিয়ে বলতে পারছি না আমার এই যন্ত্রণার কথাটা। শুভ্র ভাই, আমি আর লিখতে পারলাম না আপনাকে নিয়ে আজ বেশি কিছু। কলমের কালি হয়তো আপনাকে নিয়ে লেখার ফুরালো না, তার আগেই ফুরিয়ে এলো আমার শক্তি। তবুও মনের অন্তর থেকে বলবো, চিরজীবন সুখী হন আপনি। আমি না হয় আমার ভালোবাসার যন্ত্রণায় পুড়ে ছায়া হয়ে পড়ে রইলাম এক কোণায়। হৃদির ডায়েরির এই ভেজা পাতায় একদম শেষ প্রান্তে কাপা কাপা অক্ষরে লিখল, ইতি আপনার নামের নীল বিষে নীল হওয়া এক মেয়ে হৃদি। লেখাটা শেষ করে হৃদি কলমটা টেবিলের ওপরে ছেড়ে দিল। তার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে আসছে। ডায়েরিটা বন্ধ করার শক্তিটুকু নেই। সে অঝরে কাঁদতে কাঁদতে সেই খোলা ডায়েরির উপরে মাথা রাখল। চোখের জলে কাগজের কালি আরও কিছুটা লেপ্টে গেল। রাতের নিস্তব্ধতায় শুধু তার ফুপিয়ে কাদার শব্দটাই শোনা যাচ্ছিল। সে জানে না এই লেখাগুলো কোনো দিন আলোর মুখ দেখবে কিনা, নাকি এই বিষাদের সাক্ষী হয়ে শুধু এই ডায়েরিটাই থেকে যাবে। সকাল সকাল চৌধুরীর বাড়িটা একদম উৎসবের সাজে সেজে উঠেছে। বাড়ির চারপাশটা বিভিন্ন আলোকসজ্জা আর ডেকোরেশনে ভরে উঠেছে। মেয়েরা দল বেঁধে আড্ডার মাঝে একে অপরের হাতে মেহেদি দিচ্ছে। হৃদি চুপচাপ সবার সাথে বসে আছে। যত সময় যাচ্ছে ততই তার বুকটা ফেটে আসছে। সে ভাবছে আর মাত্র একদিন পর তার এই প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে। হঠাৎ চৌধুরী বাড়িতে প্রবেশ করলো দুজন যুবক, শুভ্রের বন্ধু রিফাত আর তুর্য। দুজনেই এসে বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করে সোজা শুভ্রের রুমে চলে আসলো। শুভ্র তখন নিজের মতো বিছানায় বসে ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। রিফাত সোজা শুভ্রের পাশে বসে তার কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, কিরে নতুন জামাই, এই সাত সকালে কিসের মিটিং করছিস? শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, স্টপ টকিং রাবিশ। কখন এসেছিস সেইটা বল। তুর্য ঘরের সোফায় আরাম করে বসে বলল, এই তো মাত্র আসলাম। নিচে যে অবস্থা শুরু হয়েছে তা দেখে তো মনে হচ্ছে পুরো এলাকা মাথায় উঠবে। কিন্তু হবু বড় রুমে বসে ল্যাপটপ টিপছে, এই দৃশ্য তো আগে কখনো দেখিনি। শুভ্র এবার ল্যাপটপটা বন্ধ করে অত্যন্ত শান্ত গলায় তুর্যের উদ্দেশ্যে বলল, কেন, বর কি ল্যাপটপ টিপতে পারে না? তুর্য কপালে ভাঁজ ফেলে বলল, পারে, কিন্তু বিয়ের আমেজ ছেড়ে এই সাত সকালে ল্যাপটপ নিয়ে বসে থাকাটা কোন ধরনের রসিকতা। শুভ্র বিছানা থেকে উঠে ধীর পায়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে নির্লিপ্ত গলায় বলল, আই হ্যাভ নো আইডিয়া। বাই দ্য ওয়ে, তোরা বস, আই উইল বি ব্যাক ইন এ মিনিট। সাহেরা চৌধুরী নাস্তার ট্রে সাজিয়ে নিয়ে আসলেন সবে মেয়েদের মাঝে। কিন্তু সবার হাতে মেহেদি দেখে সাহেরা চৌধুরী কিছুটা বিপাকে পড়ে বললেন, এ কি, তোরা তো সবাই মেহেদি দিয়ে ফেলেছিস, এখন এই নাস্তার ট্রে কার হাত দিয়ে উপরে পাঠাই বলতো? শুভ্রার হাতের মেহেদি শুকাতে শুকাতে বলল, আম্মু, রিধিকে দাও, ও এখনো মেহেদি পড়েনি। সাহেরা চৌধুরী রিদির হাতের দিকে তাকিয়ে দেখলেন সত্যি রিদি এখনো মেহেদি পড়েনি। তিনি কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে বললেন, কিরে রিধি, তুই মেহেদি পড়িসনি কেন? সবাই তো হাসাহাসি করে পড়ছে। রিদি স্লান হেসে নিচু গলায় বলল, এমনি পড়িনি মামি, পরে কোনো এক সময় পড়ে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই নাস্তার ট্রেটা নিয়ে শুভ্রের রুমে দিয়ে আয়। বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে রিদির হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। রিদি নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চার করে উঠে দাঁড়ালো। সে খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা তার ধরধর করছে। সে দরজায় মৃদু করাঘাত করে নিচু স্বরে বলল, ভাইয়া আসবো?
ভেতর থেকে রিফাত বেশ অমায়িক স্বরে বলল। আসো, শুভ্র রুমে নেই। হৃদি খুব সন্তর্পণে নিজের অস্তিত্বকে যেন ছোট করে মাথা নিচু করে রুমে প্রবেশ করলো। হৃদিকে দেখা মাত্রই রিফাতের দৃষ্টি যেন স্থির হয়ে আটকে গেল হৃদির উপর। হৃদির সেই মায়াবী চেহারার বিষণ্ণতা রিফাতকে মুহূর্তেই মুগ্ধ করল। হৃদি ধীর পায়ে এগিয়ে এসে বিছানার উপর নাস্তার ট্রেটা সন্তর্পণে রাখল। তার হাত দুটি হালকা কাঁপছে। নিচু স্বরে সে বলল, মামি আপনাদের জন্য নাস্তা পাঠিয়েছেন। বলে হৃদি কোনো মতে নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সে পা বাড়াতেই রিফাত কিছুটা আগ্রহ নিয়ে বলে উঠল, এই মেয়ে, দাঁড়াও, তুমি কি শুভ্রের কাজিন লাগো? হৃদি দরজার দিকে এক পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে এলো। তার পরনে একটা কুচকুচে কালো শার্ট, চুলগুলো হালকা ভেজা, কিছুটা কপালে এসে লেপ্টে আছে। রিফাতকে হৃদির দিকে তাকিয়ে থাকতে দেখে আর রিফাতের কথা শুনে শুভ্র বেশ বিরক্ত হলো। সে হাতের তোয়ালেটা এক পাশে ছুঁড়ে ফেলে অত্যন্ত কর্কশ আর ঠান্ডা গলায় রিফাতকে বলল, হোয়াই আর ইউ সো ইন্টারেস্টেড? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস রিফাত। ওর পরিচয় জেনে তোর কি কাজ? রিফাত একটা বাঁকা হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে টিপকিনি কাটল। পরিচয় জানতে হলে কি কারণ লাগে নাকি? আমি তো ভাবছি তোর এই সুন্দরী কাজিনটাকে পটানো যায় কিনা। তুর্য হৃদির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে এক পলক তাকিয়ে ফাজলামি করে বলল, তুমি কে গো সুন্দরী? আমার এই বন্ধুর অচল মনটা তো দেখছি তুমি কেড়ে নিলে। কোথায় তোমার বাড়ি বলে দাও না সুন্দরী, কালী ঘটক নিয়ে হাজির হব তোমার বাড়ি। হৃদির দরজার চৌকাঠের কাছে একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা দুলছে। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। তার ফর্সা মুখটার রাগে একদম রক্তবর্ণ হয়ে গেল। সে সিংহ গর্জনে ফেটে পড়ল। দ্যাট ইজ এনাফ রিফাত অ্যান্ড তুর্য, অনেক হয়েছে। এইটা তোদের ফাইজলামি করার জায়গা না। শুভ্রের এই রণমূর্তি দেখে রিফাত আর তুর্য দুজনেই একদম কুঁকড়ে গেল। তাদের মুখে আর কোনো রাগ কাটল না। হৃদি ভয়ে একদম কেঁপে উঠল। শুভ্র এবার হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে অত্যন্ত কর্কশ গলায় চিৎকার করে বলল, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তামাশা দেখছিস? বের হ রুম থেকে। গেট আউট অফ মাই রুম রাইট নাও। শুভ্রের কর্কশ কণ্ঠস্বরের ধমকের ভয়ে হৃদি এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি বেরিয়ে যেতেই তুর্য শুভ্রের সেই অগ্নি শর্মা মুখের দিকে তাকিয়ে কিছুটা ভরকে গেল। তবুও পরিবেশ হালকা করতে টিপকিনি কেটে বলল, রিল্যাক্স শুভ্র, তুই যেভাবে ধমক দিলি মেয়েটাকে, ও তো ভয়ে একদম কুঁকড়ে গেছে। না মানে আমাদের ধমক দিয়েছিস, আমরা বড় মানুষ হজম করে নিয়েছি, কিন্তু মেয়েটা তো পিচ্ছে। ওইটুকুনি মেয়ে তোর এই সিংহ গর্জন কিভাবে সামলাবে? এখন গিয়ে দেখ, আন্টি রাজওয়াল ধরে ফুপিয়ে ফুপিয়ে তোর নামে নির্ঘাত নালিশ দিচ্ছে। শুভ্র ভাই আমাকে ধমক দিয়েছে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থির ভাবে হাতের ঘড়িটা কবজিতে পড়তে পড়তে শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল, তোদের মতো থার্ড ক্লাস নাও। হৃদিকে আমি যতটুকু চিনি ও ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আর ওকে কি আমি আজই প্রথম ধমক দিয়েছি নাকি? মেয়েটা যখন থেকে নাকে নোলক পড়া শুরু করেছে তখন থেকে আমার ধমক খেয়ে বড় হচ্ছে। কোনো দিন কারো কাছে আমার নামে বিচার দেয়নি। আর এখন তো ও অনেকটা বড় হয়েছে, এখন বিচার দিতে যাবে কোন দুঃখে? তোদের মতো গোবর মার্কা বন্ধু যে কেন শুধু আমার কপালে জুটলো কে জানে। তুর্য আর রিফাত পাল্টা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই শুভ্র গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে শ্লেষ মিশিয়ে বলল, আই অ্যাম গোয়িং ডাউন। ইফ ইউ গাইজ ওয়ান্ট টু কাম দেন জয়েন মি। আর আসতে না চাইলে রুমে বসে মেডিটেশন করো। সূর্যের এই সপাট উত্তরে আর কথা বাড়ানোর সাহস পেল না তুর্য আর রিফাত। তারা দুজনে একে অপরের দিকে তাকে মুখ বাঁকালো। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচের হট্টগোল শুনতে পাচ্ছে। চারিদিকে হলুদ আর মেহেদির আমেজ, আত্মীয় স্বজনে বাড়িটা গমগম করছে। শুভ্র নিচে নামতেই তার পিছু পিছু রিফাত আর তুর্য নামলো। তারা একদম ছায়ার মতো শুভ্রের পেছনে এসে দাঁড়ালো। ড্রয়িং রুমে তখন মেয়েদের মেহেদি আর আড্ডার আসর পুরো জমে উঠেছে।
হঠাৎ রিফাত সেই আড্ডার দিকে তাকিয়ে বেশ উচ্চ স্বরে মেয়েদের উদ্দেশ্য করে বলল, এই যে আফারা, খালারা, চাচিরা, শুধু কি তোমরা মেহেদি লাগালেই হবে? বরের হাতে মেহেদি কে দেবে? ও বুঝেছি, কথায় আছে না, যার বিয়ে তার নাম নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমাদের দশা হয়েছে ঠিক তেমনটাই। রিফাতের এমন কথা শুনে মিহি রেগে একদম বোম হয়ে গেল। সে মেহেদি দেওয়া হাতটা ঝাড়া দিয়ে ঝুমকার দিয়ে বলে উঠল, ওই মিয়া, আপনি কোন চ্যাটাং চ্যাটাং মুরব্বী যে এসব ডিসকাস্টিং কথা বলছেন? আমাদের কোন দিক দিয়ে আপনার চাচি খালা মনে হলো? হ্যাঁ, রিফাত মোটো দমে যাওয়ার পাত্র নয়। সে দাঁত বের করে একগাল হেসে বলল, আরে মেয়ে, রাগ করো কেন? না মানে তোমাদের কাউকে তো চিনি না, কে কার কি হয় তাও জানি না। রাস্তাঘাটে অপরিচিত কারোর সাথে দেখা হলে তো আর আমরা সম্মান দিয়ে আন্টি, চাচি বা খালা বলি। তোমরাও তো আমার কাছে সেই অপরিচিত, তাই অমনটাই বললাম। দুজনের কথা কাটাকাটি শুনে শুভ্রের মেজাজ হারিয়ে দুজনকেই ধমক দিয়ে বলল, স্টপ ইট, একদম চুপ। তোদের যেখানে সেখানে গিয়ে সিন ক্রিয়েট না করলে পেটের ভাত হজম হয় না। বলে শুভ্র বিরক্তিতে মুখ ফিরিয়ে চলে যেতে চাইল, কিন্তু রিফাত তো নাছোড়বান্দা। সে এক ঝটকায় শুভ্রের হাত টেনে ধরে দাঁত বের করে হাসল। কই যাস? তোর বিয়ে আর তুই হাতে রং ছোঁয়াবি না তা তো হতে দেব না। এই যে তুর্য, ধর তো ওকে। আজকে ও মেহেদি না দিয়ে কই যাই আমিও দেখি। শুভ্র হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কর্কশ গলায় বলল,